হ্যাঁ, স্ক্রিন ভিজিবল। হ্যাঁ ওকে ওকে, লাস্ট আমরা যে আপনার সিলেবাসের যে মডিউলটা নিয়ে বেসিক্যালি ডিসকাশন স্টার্ট করেছিলাম, দ্যাট ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার ফর এআই মডেলস। ওকে, ইনফ্রাস্ট্রাকচার ফর এআই মডেলস। এবার correct. ইনফ্রাস্ট্রাকচার ফর এআই মডেলসে আমরা হার্ডওয়্যার, সফটওয়্যার, হোয়াট কাইন্ড অফ প্ল্যাটফর্মস আর অ্যাভেলেবল, তারপর ডেটা টু প্রোডাক্ট ইমপ্লিমেন্টেশন মিন্স কিভাবে একটা ডেটা মডেল টোটালি কাজ করে, সেগুলো বেসিক্যালি ডিসকাস করেছিলাম। ডেটা কালেকশন, মডেল ট্রেনিং, যেটা আমরা মেশিন লার্নিং এর স্টার্টিং এ বেসিক্যালি করেছিলাম। নাও ইট কামস হ্যাঁ টু দ্য টপিক দ্যাট ইজ দ্য ফিজিবিলিটি স্টাডি। That is the feasibility study is applicable for any project, for any kind of project. আমরা সিম্পলি একটা কোথাও ঘুরতে গেলেও আমরা সেখানে ক্যালকুলেট করি whether it is feasible for taking flights or trains or hiring personal car or sharing car. All kinds of things are basically calculation of the feasibility, right? যে আমাদের কোন সেকশনে কোন জিনিসটা চুজ করলে আমাদের কাছে কস্ট এফেক্টিভ প্লাস বাট মোস্ট এফিশিয়েন্টলি জিনিসটাকে আমরা এক্সিকিউট করতে পারি প্ল্যান। তো ফিজিবিলিটি স্টাডি ক্যাটাগরিতে বেসিক্যালি দুটো ফিজিবিলিটি মেইনলি ডিটেক্ট হয়। নাম্বার ওয়ান ইজ টেকনিক্যাল ফিজিবিলিটি, নাম্বার টু ইকোনমিক ফিজিবিলিটি। হ্যাঁ মানে বাজেটের মধ্যে ওটা আসছে কিনা আর কি। বাজেটিং হ্যাঁ কি রকম। এবার টেকনিক্যাল ফিজিবিলিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বিকজ বেসড অন দ্য টেকনিক্যাল ফিজিবিলিটি উই ক্যান ডিসাইড দ্য ইকোনমিক ফিজিবিলিটি। টেকনিক্যাল ফিজিবিলিটির মধ্যে পড়ে এনি কাইন্ড অফ মডেল ডেভেলপমেন্ট ইজ বেসিক্যালি দ্য কোয়ালিটি অফ ডেটা। কোয়ালিটি বেটার হলে ওটার মানে এক্সপেন্স হিসেবে বেড়ে যাবে আর কি, তখন ইকোনমিক ওটা কোয়ালিটি বেশি হবে। যদি ঠিকঠাক থাকে তাহলে সেই মডেলের এফিসিয়েন্সি ইনক্রিজ হবে। দেন এই ডেটা হ্যান্ডলিং এর জন্য রিকোয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার, মেইনটেনেন্স যেটা। হ্যাঁ না, ফার্স্ট তো হচ্ছে ডেভেলপমেন্ট, required infrastructure. So required infrastructure, and the last thing is the complexity. Model development complexity. Model development complexity stands for আমার কাছে আজকে ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিল, সো ক্লায়েন্ট আমাকে মেনশন করলো যে দিস ইজ দ্য সোর্স অফ ইনফরমেশন and আমি তাকে বললাম যে as per his plan this is the infrastructure required to develop your project, and obviously I will guide the client that to develop this infrastructure what kind of complex level you have to maintain or developer has to go through by what level of complexity. So based on these three parameters now we can calculate the economic ফিজিবিলিটি। এখন আজকে কেউ একটা প্রজেক্ট ডেভেলপ করতে গিয়ে যদি হার্ডওয়্যার, সফটওয়্যার দুটো সেক্টরকে একসঙ্গে যদি মার্জ করে কাজ করে, then definitely the costing will be higher. But if the project is developed based on the software version only, then costing will be different, means lower than the combined version. আর হার্ডওয়্যার ইনক্লুড হলে তার কস্টিং ন্যাচারালি বেড়ে যাবে। সফটওয়্যার মেইনটেনেন্সের যা কস্টিং, হার্ডওয়্যার মেইনটেনেন্সের কস্টিং, আপফ্রন্ট কস্টিং অনেক বেশি। কারণ কিছু কস্টিং ইজ ডেফিনেটলি আপফ্রন্ট কস্টিং, কিছু হচ্ছে রেকারিং কস্টিং। এবার আপফ্রন্ট হার্ডওয়্যারের আপফ্রন্ট কস্ট ইজ ভেরি মাচ হায়ার। তাকে যদি এখন মাল্টিপল সার্ভার সেটআপ, কারেক্ট, সার্ভার সেটআপ, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, এগুলোকে সব মেনটেন করতে হয়। এবার প্রচুর কোম্পানি কি করে, যাদের এই হাই ভলিউম প্রজেক্ট থাকে, তারা সার্ভার মোস্টলি ইন্ডিয়াতে রাখে না। they don't keep their server not in India, they try to keep their server in mostly the Asian region is Jakarta, Indonesia, মানে কস্টিংটা কম ওখানে। কারেক্ট, কারণ ওখানে কস্টিং কিছুটা কম, প্লাস অ্যামাজন মানে মোস্টলি যে ক্লাউড স্পেস গুলো আমরা ইউজ করি, মাইক্রোসফট অ্যাজিওর, অ্যামাজন, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম,
এর মধ্যে দ্য ওয়াইডলি পপুলার প্ল্যাটফর্ম ইজ AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস। কারণ মাইক্রোসফট অ্যাজিওরে কিছু কিছু লিমিটেশনস আছে, প্লাস কস্টিং একটু হায়ার। গুগল ক্লাউডেরও কস্টিং সব জায়গায় সেম নয়, প্লাস গুগল ক্লাউডের সব ফিচার্স গুলো ইউজার ফ্রেন্ডলি নয়। সো ফ্রম দিস পার্সপেক্টিভ দ্য মোস্ট ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম ইজ AWS। AWS এর একটা বড় হাব হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা যখন কোনো ক্লাউড সার্ভার সেট আপ করি, তো ওখানে আমাদেরকে সিলেক্ট করতে হয় যে কোন লোকেশনের সার্ভার আমরা সিলেক্ট করতে চাইছি। তো মোস্টলি দে প্রেফার দ্যাট ইন্দোনেশিয়ান ডোমেন, কারণ ইন্দোনেশিয়া সার্ভারের ক্ষেত্রে একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ডাউন টাইম। সার্ভারের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ ডাউন টাইম। সার্ভার আচ্ছা, ডাউন টাইম মানে কতক্ষণ কাজ করবে না? যে সার্ভার একটা মেনটেন। সার্টেন স্টেজের পর রিবুট করে। আচ্ছা, ওই সময়টা অফ থাকবে আর কি। কারেক্ট। এবার এই ডাউন টাইমটা কোন লোকেশনে কতটা কম, কারণ যে সার্ভার যত বেশি ডাউন টাইম নেবে তার ক্ষেত্রে তার ক্লায়েন্টের কাছে বিজনেস ডেভেলপমেন্টের চান্সেস কম। হ্যাঁ, কারণ সার্ভার যদি কিন্তু রিবুট করতে প্রচুর টাইম নিয়ে নেয়, মোস্টলি সার্ভারগুলো ওটার সাথে লোকেশনের কি কানেকশন? মানে ইন্দোনেশিয়া হলে ডাউন টাইম বেশি হবে, না, ইন্ডিয়াতে হলে ইন্দোনেশিয়াতে কম ডাউন হবে? টাইম কম। হ্যাঁ, মানে এটা রিজনটা কি? AWS ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করেই এভাবে। আচ্ছা। AWS ইনফ্রাস্ট্রাকচারটা মেনটেন করে এভাবে যে এদের এই লোকেশনে ডাউন টাইম কম। প্লাস ডাউন টাইমের আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে রিজিয়নে ওরা সার্ভার সেট আপ করেছে, সেই রিজিয়নের সারাউন্ডিংস কস্টিং কত, ওখানে ওদের ইনফ্রাস্ট্রাকচারটা মেনটেন করতে কতটা ইকোনমিক ফিজিবিলিটি হচ্ছে। মোস্টলি সার্ভার রিবুট টাইম থাকে হচ্ছে নাইটে, ডে টাইমে কখনোই নয়, কারণ ডে টাইমে হলে হ্যাম্পার বেশি হবে। Correct? তো ইকোনমিক ফিজিবিলিটির আরেকটা ফ্যাক্টর হচ্ছে এক্সপেক্টেড ROI। After developing the project, what is the next 5 years plan বা 1 year plan, next 1 year plan? So based on that they will decide the budget. এটা ছাড়াও প্লাস রয়েছে ডেভেলপমেন্ট কস্ট, প্লাস operational cost, means which is the recurring cost. Operational cost means এখানে they need some developers, maintenance people, একটা মানে কমপ্লিট টেকনিক্যাল টিম লাগবে who will monitor the work 24/7 basis in the rotational shift. So this is the manpower costing, and development costing is basically the entire costing charged by the service provider company. Correct? So this is the main part of the feasibility study. এরপরেও যে আরো কিছু ফ্যাক্টরস আছে, দ্যাট ইজ performance trade-off. Performance trade-off is basically the latency. Latency stands for how much time your product is taking to produce the output. যত লেটেস্ট ফিচার বা লেটেস্ট মডেল অফ সফটওয়্যার, লেটেস্ট মডেল অফ হার্ডওয়্যার ইউজ করা যাবে, তাহলে latency will be very much lower. Latency will be very much lower. লোয়ার না হায়ার হবে? না না, latency মানে latency হচ্ছে আমার যত কম টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, সেটা গেছে। যত কম টাইম লাগবে, প্লাস another important factor is real time problem detection. রিয়েল টাইম প্রবলেম ডিটেকশন। আজকে মানে একটা রানিং সার্ভিসের মধ্যে যদি কোনো ইন্ট্রুডার এফেক্ট হয়, মানে হ্যাকিং ইস্যু, সো কত ফাস্ট ওটা ডিটেক্ট করতে পারে সিস্টেম। আজকে হ্যাক হয়ে গেল, হ্যাক হয়ে যাওয়ার 3 দিন পর, মানে আফটার 72 আওয়ার্স পর যদি গিয়ে ডিটেক্ট হয় যে সাম ইন্ট্রুডারস এফেক্ট হ্যাজ বিন ডান অলরেডি ইনটু দ্য সিস্টেম, তার মানে ততক্ষণে ওই সিস্টেমের যা লস হওয়ার হয়ে গেছে। সো এইখানে একটা বড় কস্টিং থাকে,
যেখানে লেটেস্ট সিস্টেম ইউজ করার জন্য, যে ইন্ট্রুডার এফেক্ট থেকে সেভ করার জন্য। কারণ কোম্পানির ডেটা পুরোপুরি হচ্ছে ক্লায়েন্ট ডেটা। হুম কোম্পানি থেকে যদি ডেটা ব্রিচিং হয়, তার মানে ক্লায়েন্ট পুরোপুরি ইনসিকিউর, হুম ক্লায়েন্টের পার্সোনাল ইনফরমেশন পুরোপুরি ইনসিকিউর হয়ে গেল। যেটা যেমন আমাদের আধারের ডেটা, আধার সিস্টেমে যদি মিস অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। প্রবলেম হয়, তাহলে পার্সোনাল সব ইনফরমেশন, প্যান, ব্যাংক অ্যাকাউন্ট, এভরিথিং উইল বি ওপেন। Correct. ঠিক আছে? সো দ্যাটস ওয়াই দ্য রিয়েল টাইম প্রবলেম ডিটেকশন, সেটা নট অনলি সবসময় যে হ্যাকিং ইস্যু হবে, দ্যাটস নট ম্যান্ডেটারি। সামটাইমস টেকনিক্যাল ইস্যু, সার্ভার ডাউন, বা কোনো ভাইরাস ইস্যু, কোনো হুম ম্যালওয়্যার ইস্যু, এনি কাইন্ড অফ Correct. ইস্যু। কারণ যে হুম প্রবলেম সিস্টেমকে ডাউন করে দিতে পারে, সেই প্রবলেম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিটেক্ট যে সিস্টেম করতে পারবে, সেই সিস্টেম তত বেশি এফিশিয়েন্ট। হুম ঠিক আছে? সো আফটার দ্য ফিজিবিলিটি স্টাডি, নেক্সট ইট কামস টু দ্য ডিপ্লয়িং অফ দ্য এআই মডেলস। আমরা তো এআই মডেল ডেভেলপমেন্ট, তার ফিজিবিলিটি স্টাডি, কি কি এআই মডেল ডেভেলপ করতে লাগে, অল দিস উই হ্যাভ অলরেডি গন থ্রু। নাও, হুম how to deploy the AI model. Now you need to set, number one, set up the cloud architecture. Why cloud architecture is required? Because AI model তো completely connection maintain করবে via internet. এবার হ্যাঁ ইন্টারনেটে ও যে ডেটা অ্যাক্সেস করবে, কোনো একটা স্পেসিফিক কোম্পানি যে এআই মডেল বানিয়েছে, সে হয়তো এডব্লিউএস এর ক্লাউড ইউজ করে, অন্য হুম একটা কোম্পানি অ্যাজিওরের ক্লাউড ইউজ করে। So as per the company, হুম first before the deployment they has to set up the cloud architecture, মানে যেখানে তাদের ডেটা সোর্স প্লাস এআই এজেন্টের এভরি মোমেন্টের মনিটরিং ইনফরমেশন, মিন্স মনিটরিং লগ যেটাকে আমরা বলি, যেরকম সার্ভিস লগ থাকে সেরকম মনিটরিং লগ, ইচ এন্ড এভরি ডেটা প্রত্যেকটা ফেজে স্টোর হচ্ছে। সো হুম এটার জন্য ইউ নিড আ ভেরি গুড রোবাস্ট ক্লাউড আর্কিটেকচার, যেটা চট করে ডাউন হবে না। দেখুন, ডাউন যে কোনো সময় হতে পারে। কিছুদিন আগে ক্লাউড ফ্লেয়ার ডাউন হয়েছিল। ক্লাউড ফ্লেয়ার ক্লাউড ডাউন স্টোরেজ কি? হওয়াতে এক্স, তারপর ফেসবুক, আচ্ছা হোয়াটসঅ্যাপ, সব সার্ভিস বসে গেছিল মাসখানেক আগেই। Cloudflare is basically a VPN service provider and the world's #1 environment support. মানে আচ্ছা এর হোয়াটসঅ্যাপ বা ফেসবুক এরা যে ক্লাউড আর্কিটেকচার ইউজ করছে সেটা তো করছে, প্লাস হুম Cloudflare is basically the backup support. আচ্ছা এবার ব্যাকআপ সাপোর্ট প্লাস দ্য মেনটেনেন্স, স্টোরেজ, এই সব কিছু Cloudflare এর এনভায়রনমেন্টে থাকে। Cloudflare যদি ডাউন হয়ে যায়, তখন রিয়েল টাইম সাপোর্ট গুলো হ্যাম্পার হয়। Cloudflare মানে আফটার যখন ডাউন হলো, তখন ওরা যা স্টেটমেন্ট দিল, অ্যারাউন্ড বোধহয় 10 ইয়ার্স পর বোধহয় একবার এদের ডাউন হলো ডিউ টু সাম আচ্ছা টেকনিক্যাল গ্লিচ। এবার এই সার্ভিস ডাউন হয়ে যাওয়াতে ওই সময় আমাদের বেশ কিছু অনলাইন সার্ভিস বসে গেছিল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এক্স, ইউটিউব, সব ডাউন হয়ে গেছিল। রিসেন্টলি হয়েছিল এর মধ্যেই, হ্যাঁ, মানে রিসেন্টলি হয়েছিল এটা ঘটনাটা? মাস 2-3 মধ্যেই হয়েছে, আচ্ছা মাস 2-3 মধ্যেই। এটা Cloudflare এর পুরো সার্ভিস আবার রিস্টার্ট করতে, মানে প্রবলেম সলভ করে রিবুট করতে প্রায় 4 ডেজ টাইম লেগেছিল। এবার ওইটা হওয়াতে কি হয়েছিল, ওই সময়টায় মানে ওইটা বেশ ভালোই একটু নিউজ মিডিয়াতে এসছিল। আমাদের ন্যাশনাল মিডিয়াতে খুব কমই আসে এই নিউজগুলো, মেনলি ইন্টারন্যাশনাল মিডিয়াতে আসে। আহ, এই যে ফ্লাইট বুকিং সিস্টেম, হ্যাঁ বসে গেছে, কারুর কারুর সেম ফ্লাইটে সেম সিট ডবল বুকিং হয়ে গেছে, কারুর ডবল পেমেন্ট হয়ে গেছে, কারুর বুকিংই হয়নি, পেমেন্ট ডিডাক্ট হয়ে গেছে। আচ্ছা এই প্রবলেম গুলো হয়েছে কারণ তখন তো সার্ভার বেসিক্যালি এফেক্টেড, মানে সার্ভার ইজ বেসিক্যালি ইল্ড অ্যাট দ্যাট টাইম। তো ও মানে র্যান্ডম বেসিসে ডেটা
প্রসেসিং করেছে। এবার র্যান্ডম ডেটা প্রসেসিং এ মানে যে নরমালি এভরিডে বেসিসে কি হয় যে একটা ডেটা প্রসেসিং এর সিকোয়েন্স আছে। এই মোমেন্টে আমি ইন্ডিগোর সাইটে ঢুকে টিকিট কাটছি, কলকাতা টু কুয়ালালামপুর টিকিট কাটছি, আরো 5 জন হয়তো ইন্ডিয়ার ডিফারেন্ট লোকেশন থেকে টিকিট কাটছে। তো সেই সময় জিনিসটাতে কি হয়েছে, ক্লাউডফ্লেয়ারের সার্ভিস ডাউন হয়ে যাওয়াতে আমার টিকিটের পেমেন্টটাকে আমিও পেমেন্ট করেছি, এই মোমেন্টে হয়তো ব্যাঙ্গালোর থেকে একজন পেমেন্ট করেছে, দুজনকে সেম সিট অ্যালট হয়ে গেছে। এবার সার্ভিস যখন ঠিক হয়েছে তখন এই প্রবলেম গুলো গিয়ে ডিটেক্ট হয়েছে, তখন মানে কোম্পানিকে মেইনলি আপফ্রন্ট প্রবলেম ফেস কোম্পানিকেই করতে হবে। তো ক্লাউডফ্লেয়ারে যখন প্রবলেম ঠিক হয়েছে দেন আস্তে আস্তে প্রবলেম গুলো পুরোপুরি সলভ হয়েছে। So this is the most important thing about the cloud architecture. যদিও এখানে as a client basically কিছু করার নেই, কারণ সার্ভিস প্রোভাইডারের যদি গ্লিচ হয় তখন প্রত্যেকটা কাস্টমার মানে ফেস করবে। Okay, now after setting up the cloud architecture there are 3 terminologies are there. Number 1 is SAS, number 2 is PaaS, number 3 is IaaS. What are the full form? Software as a service. PaaS. PaaS is platform as a service. And IaaS is basically infrastructure as a service. এবার এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল রিয়েল লাইফে ভেরি মাচ ইম্পর্টেন্ট। SaaS is basically for any kind of API। এই যে আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পেমেন্ট গেটওয়ে অ্যাক্সেস করি, so payment gateway is a different organization who are providing like Razorpay, PayUmoney, তারপর পেইউমানি, সেটা একটা ডিফারেন্ট অর্গানাইজেশন। আমি হয়তো ইউজ করছি অ্যামাজন থেকে, অ্যামাজনের কোনো পেমেন্ট গেটওয়ে নেই, অ্যামাজন ইজ জাস্ট অ্যান ই-কমার্স ওয়েবসাইট। সো Amazon is using API which is basically a software as a service. This is also a cloud service. এবার এই API available but sometimes premium API, sometimes free API. Free API যেগুলো available mostly for the trial, with just to check for the developer whether the API is working or not in your project. Trial version is successful, that free API is working, then everyone proceed for the premium. কারণ প্রিমিয়াম এপিআই তে সাপোর্ট আছে, সবকিছু আছে, মনিটরিং আছে, কোনো প্রবলেম হলে ইমিডিয়েট সেই অর্গানাইজেশনের সাপোর্টে 24/7 সাপোর্ট পাওয়া যায়। Correct. So this is basically the SaaS. Next it comes to PaaS. PaaS is basically platform. Platform হচ্ছে যে in recent days we are using AI tools for multiple purpose. যেমন আনসার পিডিএফ ক্রিয়েট, ডকুমেন্ট ক্রিয়েট, ChatGPT এইটাই। এবার অনেক ওয়েবসাইট কি করছে, অনেক ওয়েবসাইট এরকম নিজেরা আর নিজেদের সফটওয়্যারের ভেতরে পিডিএফ ক্রিয়েট বা এই টাইপের অপশন গুলো রাখেন। আচ্ছা, এরা কি করে, পিডিএফ ক্রিয়েট করার সেপারেট পিডিএফ ক্রিয়েট, ওয়ার্ড টু পিডিএফ কনভার্সন, পিডিএফ টু ওয়ার্ড কনভার্সন, এরকম প্রচুর ওয়েবসাইট আছে। নাও দে আর প্রোভাইডিং দ্য এপিআই সার্ভিস। আচ্ছা, সো আপনি ওদের থেকে এপিআই নিয়ে নিজের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করে কাস্টমারকে সাপোর্ট দিন। আপনার সুবিধা কি হলো, আপনার ডেভেলপারের কাছে এই যে পিডিএফ টু ওয়ার্ড টু পিডিএফ এইটা ক্রিয়েট করা একটা বড় হেডেক, এটা একটা ফাংশনালিটি, এই ফাংশনালিটিটা ক্রিয়েট করার হেডেকটাই চলে গেল। এটা কি অ্যাজ আ সার্ভিস হিসেবে একটা প্ল্যাটফর্মকে আপনি সেপারেট প্ল্যাটফর্মকে আপনার প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট করে দিলেন। সো আপনার ক্লায়েন্টরা
আপনার ওয়েবসাইট থেকে এই প্ল্যাটফর্মটাকে ইউজ করে তারা তার নিজের কাজ কমপ্লিট করবে। হুম যেমন এখন যদি কিছু পারচেস করা হয় যে কোনো জায়গা থেকে, অনেক জায়গাতেই কি হয় যে এই যে বিলিং সফটওয়্যার গুলো, মেন বিলিং সফটওয়্যার গুলো কিন্তু বেসিক্যালি প্যাস সার্ভিস প্রোভাইডার। প্রচুর কোম্পানি, আচ্ছা মানে বিলটা ওরা মানে ওরা নিজেদের কোনো রাখছে না, ওই এই থেকে জেনারেট হয়ে যাচ্ছে আর কি। কারেক্ট, প্যাস কি হচ্ছে, আপনি যখন এই সার্ভিসটা পারচেস করছেন, এই হ্যাঁ প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস প্যাস, তখন হুম ওই প্ল্যাটফর্মে কি হয়, ওই প্ল্যাটফর্মে আপনাকে ওরা একটা ব্ল্যাঙ্ক উইন্ডো দেয় যেখানে আপনি আপনার প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে পারেন, প্লাস প্রোডাক্ট গুলোর বেসিসে বিলিং করতে পারেন। বিলিং করে হুম কাস্টমারের ডিটেলস অ্যাড করে কাস্টমারকে হোয়াটসঅ্যাপে বা মেসেজে থ্রুতে বা ইমেলের থ্রুতে বিলগুলো পাঠিয়ে দিতে পারেন। হুম তাহলে হার্ড কপি বিলিং এর ঝামেলা চলে গেল, চলে আপনাকে গেল। নিজেকে বিল টেমপ্লেট তৈরি করতে হলো না। বিলিং প্লাস এই যে Correct. ক্যালকুলেশন প্লাস এই যে 5টা প্রোডাক্ট অ্যাড হলে 5টা প্রোডাক্টের ইচ প্রোডাক্টের প্রাইস 100 রুপিস হলে 5 প্রোডাক্টস মিন্স 500 রুপিস, এই যে ক্যালকুলেশন, এই এই হ্যাঁ ওটা ক্যালকুলেশন চলে গুলো গেল। লজিক্যালি আর করার দরকার হলো না। আপনার হুম প্রত্যেকটা অ্যাড প্রোডাক্টের সাথে এদের এই প্ল্যাটফর্মটা কানেক্ট করে দেওয়া আছে। হুম হুম তো যখনই অ্যাড টু প্ল্যাটফর্ম, অ্যাড টু কার্ট কেউ করছে, কার্টের থেকে ওই প্ল্যাটফর্মে চলে যাচ্ছে পুরো ডেটাগুলো। এবার ওই প্ল্যাটফর্মে পুরো কাজ হয়ে সার্ভিস হয়ে বেরিয়ে গেল, কাস্টমার তার বিল পিডিএফ ভার্সনে মেলে অ্যাটাচমেন্টে পেয়ে গেল। হুম এখন অনেক, যেমন অনেক মেডিসিন কোম্পানি তারা বিল প্রিন্ট আর দেয় না, মানে মেডিসিন শপ লাইক অ্যাপেলো, টাটা 1mg, এরা জাস্ট বলে কি আপনার মোবাইল নাম্বারটা বলুন, আমরা মোবাইল নাম্বার বললাম, বিল চলে গেছে, চলে গেছে। হ্যাঁ বিল চলে গেছে। একটা মেসেজ আসে, মেসেজে বিলের লিংক থাকে, ওপর ক্লিক করলে ওটা পুরো পিডিএফ ভার্সন আমরা ফোনে দেখতে পাই। বুঝতে পারি। তার মানে ওই সেপারেট প্রিন্টিং আর ক্যালকুলেশনের ঝামেলাটাতেই ওরা গেল। হ্যাঁ ফাইনালি IaaS, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস। ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস মানে আমরা যে এই AWS এর পুরো সার্ভিসটা ইউজ করছি, দ্যাট ইজ অ্যান ইনফ্রাস্ট্রাকচার। সো হুম এনি ক্লাউড এনভায়রনমেন্ট ইজ অ্যান ইনফ্রাস্ট্রাকচার। কারণ ক্লাউড এনভায়রনমেন্ট না থাকলে আমরা কোনো সিস্টেমকেই রান করাতে পারবো না। অ্যাকচুয়ালি যদি সিকোয়েন্সিয়ালি লিখতে হয়, IaaS comes first because it's all starts from the infrastructure. Next it comes to PaaS sequentially, because once the service is developed, finally it will be ready to use any API. This is the sequence. First হুম you need to set up the cloud environment, means you have to হুম ready the infrastructure. হুম Then you can deploy some service and you can use different type of platforms in your service. Finally you can integrate any kind of API in your project just to complete the entire client experience. Clear? ওকে So finally this is the deployment window, means in short এতক্ষণ আমরা যেটা ডিসকাস করলাম, so what is the deployment workflow, এটা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, মানে ইটস নট ম্যান্ডেটরি কি this will be a technical project, for any kind of project. এটা Prepare, ইনফ্রাস্ট্রাকচার বিলটাকে স্টেপ গুলো correct, ফলো করতে হবে আর কি। prepare your hmm, work environment, prepare your work environment, then create the containers as your combined services, মানে সার্ভিস গুলোকে এক জায়গায় রেডি করা, হুম deploy into cloud platforms, finally
finally na integrate APIs as per requirement, and final step is continuous monitoring. Yeah, what exactly meant by integrate API as per requirement? Requirement as per API as per requirement? হ্যাঁ, তারপর হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং। এই পর্যন্ত হলে আপনার পুরো মডেল রেডি হয়ে লঞ্চ হয়ে গেল ফর ক্লায়েন্ট। Yes. এবার রেগুলার বেসিসে মেইনটেনেন্স স্টাফ উইল মনিটর দ্য পারফরমেন্স। কারণ কখনো কেন পারফরমেন্স মনিটরিং ইজ ইম্পর্টেন্ট, কারণ কখনো কোনোদিন দেখা গেল এত ওয়ার্ক মানে কাস্টমার ট্রাফিক চলে এলো, সিস্টেম হয়তো ডাউন হয়ে গেল, হ্যাঁ, অতটা exactly. লোড হ্যাঁ, নিতে পারলো না। হ্যাঁ, তো it happened. মানে Correct. হয় প্র্যাকটিক্যালি এরকম Practically এটা হয়। এখন So তখন অনলাইন প্রেজেন্স বেড়ে গেলে। কারেক্ট, তখন এই জিনিসগুলোকে সাপোর্ট স্টাফরা ইমিডিয়েটলি ট্রাই করে প্রিভিয়াস কোনো ডেটা থেকে, মানে অনেক প্রিভিয়াস ডেটাকে রিমুভ করে বা ব্যাকআপ নিয়ে সেগুলোকে মেন সিস্টেম থেকে রিমুভ করে যাতে সিস্টেমের লোডটা কমানো যায়। কারণ রেগুলার বেসিসে যে ইনকামিং ট্রাফিক আসছে, তারা আপনার অনলাইন প্ল্যাটফর্মে শপিং করছে বা যাই করছে, তো সেগুলো তো অ্যাজ আ ডেটা স্টোর হতে হচ্ছে। এবার স্টোর হতে হতে ডেটা যখন একটা মানে বটলের একদম বটল নেকে চলে গেছে, তো তখন তো সে ওভারফ্লো করবে। এবার সেই ওভারফ্লো যাতে না করে, তাহলে at the bottom of the bottle you have to create some chamber to remove the old data. Obviously you have to remove means you don't have to remove the data permanently, you have to take a backup. এখানেই একটা কনসেপ্ট কাজ করে, প্রক্সি platforms or proxy servers. প্রক্সি প্ল্যাটফর্মস এবং প্রক্সি সার্ভারস এর কাজ কি? ওভারঅল যা সার্ভার ক্যাপাসিটি, ফর এক্সাম্পল আপনার সার্ভার ক্যাপাসিটি ব্যান্ডউইথ হচ্ছে 10 জিবি ব্যান্ডউইথ। এবার the efficient planning is 10 জিবির একটা সার্ভার ক্রিয়েট করা is not a suitable solution. কারেক্ট, কারণ আপনার সিস্টেমে যদি ইউজার স্লো এক্সপিরিয়েন্সও ফিল করে, স্টিল সে থাকবে, কিন্তু যদি অর্ডার প্লেস করতে গিয়ে এরার ফেস করে, তখন আস্তে আস্তে কিন্তু ট্রাফিক চলে যাবে। তো সেই জন্য কি করে ইউজুয়ালি এই সার্ভিসগুলোকে, সার্ভার ক্যাপাসিটিগুলোকে মাল্টিপল ক্যাপাসিটিতে ডিভাইড করে। মানে ধরুন এক একটা সার্ভারের ক্যাপাসিটি 2 জিবি ট্রাফিক করে, তাহলে একটা যখন 2 জিবি ফিল আপ হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি কাস্টমার অটোমেটিক্যালি অন্য একটা সার্ভারে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে। এক্সপেরিয়েন্স যে মেন সার্ভিস একই অ্যাক্সেস করছে, কিন্তু ভায়া ডিফারেন্ট গেটস। মেন সে 360 ডিগ্রি আপনার ওয়েবসাইটে 360 ডিগ্রি এনভায়রনমেন্টে ক্লাউডে যদি সার্ভার থাকে 5টা, তাহলে অ্যাক্সেস তো সে সেমই ইনফরমেশন করছে। হ্যাঁ, কিন্তু এই এন্ট্রান্স গুলো আলাদা আলাদা। একটা এন্ট্রান্স থাকলে কি ওখানে প্রেসার বেশি হবে, যদি মাল্টিপল এন্ট্রান্স থাকে তাহলে ওই প্রেসারটাই লোডটাই ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তো দিস ইজ দ্য ডিপ্লয়মেন্ট ওয়ার্কফ্লো। পয়েন্ট হচ্ছে মানে কাস্টমারকে যতটা এই দেয়া যায় আর কি। কারেক্ট। এবার এই জিনিসগুলোতেই এখন ঢুকে গেছে হচ্ছে মেশিন লার্নিং অপারেশনস। এগুলোতেই এখন ঢুকে গেছে হচ্ছে মেশিন লার্নিং অপারেশনস। দিস ইজ কল্ড ML ops. ML ops. ML ops, মেশিন লার্নিং অপারেশনস, ML ops. ML ops এর বেসিক্যালি কাজ কি? নাম্বার 1, অটোমেশন, ভার্সন কন্ট্রোল, মনিটরিং and logging. First of all,
এখন সবকিছুই যেহেতু অটোমেটেড, মানে ইচ এন্ড এভরি স্টেপে হিউম্যান ইন্টারভেনশন বা হিউম্যান কন্ট্রোলটাকে কমিয়ে অটোমেটেড করে দেওয়া। ওকে, ইচ এন্ড এভরি স্টেপে হিউম্যান ম্যান পাওয়ারকে রিমুভ করে এখন সবাই অটোমেশনের দিকে যাচ্ছে। নেক্সট ইজ ভার্সন কন্ট্রোল। ভার্সন কন্ট্রোল মানে আজকে আপনি যখন আপনার প্রজেক্টটা ডেভেলপ করিয়েছেন তখন যে প্ল্যাটফর্ম বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে সেটার যা ভার্সন ছিল, 8 মাস পর হয়তো একটা নতুন ভার্সন মার্কেটে লঞ্চ করেছে সেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাজ আ আপগ্রেডেড ভার্সন, কিন্তু সেটা যদি আপনাকে ম্যানুয়ালি চেঞ্জ করাতে হয় ভার্সন, তাহলে একটা কোডার লাগবে, একটা ডেভেলপার লাগবে, কারেক্ট? সে পুরো কোডটাকে আবার জিরো লেভেল থেকে চেক করবে কোথায় কোথায় চেঞ্জেস আছে, সেই নতুন ভার্সনে কি কি চেঞ্জেস হয়েছে, ওল্ড ভার্সনে কি কোড ছিল। ওভারঅলে দেখা গেল হয়তো পুরো কোডের 45% বা 40% কোডে পুরো চেঞ্জ করতে হবে। সো দ্যাটস আ টাইম টেকিং প্রসেস। Here that agentic AI or MLOps operation works for the version control. যখনই কোনো নতুন ভার্সন লঞ্চ হবে, it will check and it will update your code according to the version without hampering the user experience. So your code or your project backend always will be the always available in the updated version. নিজে থেকে কখনো ভার্সন আপগ্রেড বা সেগুলো করতে হবে না। That is the main objective of this present agentic AI concept. Finally, মনিটরিং অ্যান্ড লগিং। মনিটরিং অ্যান্ড লগিং এটা সব জায়গাতেই ফাইনাল স্টেজ, কারণ একবার একটা সিস্টেম ডেভেলপ হয়ে ডেলিভারি হয়ে গেলে তারপর সেখানে এভরিডে বেসিসে মনিটরিং আর লগিং, মানে কোনো এরার লগ আসছে কিনা, মাইনর এরার। রিয়েল টাইমে যখন একটা সার্ভিস চলে তখন সেখানে অনেক রকম এরার আসতে পারে, সেইগুলোরই কন্টিনিউয়াস মনিটরিং, সেই এরার গুলোকে রিজলভ করা, সামটাইমস এর ইমপ্রুভমেন্ট, ফার্দার ইমপ্রুভমেন্টের জন্য আর কি। হ্যাঁ, ফর ফার্দার ইমপ্রুভমেন্ট, তারপর সেলফ ডেভেলপমেন্ট, সেলফ লার্নিং, এগুলোর জন্য। তো আমাদের ওভারঅল এবার যদি আমরা ওভারঅল যা যা দেখলাম, Can I take 2 minutes break? শিওর শিওর 2 minutes. Yeah, sure. Yes, we can resume. হ্যাঁ, ওকে। হ্যাঁ, তো এবার যেটা আমাদের ফাইনাল পার্ট, সে দ্যাট ইজ দ্য এন্টায়ার সামারি। মানে আমরা এতক্ষণে যে যে জিনিসগুলোকে ডিটেলে দেখলাম, যে প্রত্যেকটা স্টেজে কি কি ইন্টারনাল স্টেপস আছে, এইটাকে যদি একটা ফাইনাল সামারিতে ক্রিয়েট করি, দেন হাউ উই ক্যান সেট আপ এভরিথিং। নাম্বার ওয়ান ইজ
data source, or we can say data pipelining. This is our source of work. Number 2, resource management, মানে এর মধ্যে রিসোর্সের ক্যালকুলেশন, মানে মানে কস্টিং এভরিথিং এগুলো পড়ছে, যে what will be the hardware resource, what will be the software resource, and accordingly what will be the development cost, complexity calculation, all these things. Number 3, choice of ML frameworks, মানে MLOps. Finally, deployment platform selection. Deployment platform selection and setup monitoring system. This is all you need to create an infrastructure for AI model. This is all you need, because AI model is completely dependent on the data, and based on the quality of data or accuracy of the data, AI model will respond accordingly. AI মডেলের কাছে যদি যে ডেটাটা রয়েছে, the feeded data in the language model, সেটা যদি খুব poor quality or faulty data হয়, then obviously AI মডেলের behaviors ও faulty হবে, correct? AI model will not be able to think by itself. যা ডেটা ওর কাছে দেওয়া আছে, based on that data it will work. এবার first, if you confirm the data source that it is a good, then you will proceed for the development process. Now we have to decide whether hardware requirement is there or not, or software requirement is there or not. If both requirement there is, or any of this, then we have to calculate the required resources, costing, time management, everything. After that, maintaining which machine learning algorithm and frameworks we will proceed for the development. After that, once the development is done, which cloud platform I will select for my cloud infrastructure setup. So once it's done, so now the project is deployed and available for my end user. Now set up the monitoring system and monitor regular the customers activity, customers traffic, everything. যদি সেখানে কোথাও কোনো গ্লিচ হয়, যেরকম যদি কোনো প্রবলেম হয়, যেগুলো আমাদেরকে মনিটরিং করা, সেখান থেকে কোনো এরার সলভ করা। এবার এজেন্টিক এআই এর বেনিফিট কি, এই পুরো জিনিসটা ডেভেলপ হয়ে যাওয়ার পর মনিটরিং সিস্টেমে বেসিক্যালি এজেন্টিক এআই বটস থাকে। নাও এজেন্টিক এআই বটস আর বেসিক্যালি রিসিভিং অল কাইন্ডস অফ ইনফরমেশন অ্যাজ আ এরার লগ অর ডেটা লগ। দেন কোনো যদি প্রবলেম হয়, যেটা আমরা এখানে বলছিলাম যে কোনো প্রবলেম হলে ভার্সন কন্ট্রোল, লগিং, এভরিথিং দ্যাট এজেন্টিক এআই প্ল্যাটফর্ম উইল ডু দিস। তার জন্য ডেভেলপারকে একবারও ইনফর্ম করবে না, কোনো এরার যে হলে সেটাও নিজেই সলভ করবে। এটার মানে সাকসেস রেট কিরকম? এখনো তো এজেন্টিক এআই মোটামুটি স্টেজে রয়েছে, মানে টেস্টিং, নট 100% it is deployed for the human use. এখন trial testing phase means everywhere it is getting tested. Many people saying I think Nikhil Kamath in a podcast saying he is giving his permission to the Claude to his email and access everything. Correct. But he is also scared. Claude is basically a same generative AI tool like ChatGPT, but the difference is আমরা যেরকম ChatGPT is a product of OpenAI. কারেক্ট। এবার ChatGPT তে আমরা ChatGPT এর মডেল ছাড়া অন্য কোনো মডেল অ্যাক্সেস করতে পারবো না। আবার জেমিনাইতে গুগলের লামা বা এই মডেলগুলো ছাড়া আমরা ইউজ করতে পারবো না।
না সিমিলারলি পারপ্লেক্সিটি চ্যাট জিপিটিরই মডেল ইউজ করে। ক্লড ইজ বেসিক্যালি আ শপিং মল। ওকে, চ্যাট জিপিটি, জেমিনাই ইউ ক্যান কনসিডার অ্যাজ আ রিটেল স্টোর। আচ্ছা আমি মান্যবরে গেলে মান্যবরেরই প্রোডাক্ট পাবো, হুম কিন্তু মান্যবর যদি সাউথ সিটি মলের ভেতরে থাকে তাহলে সেখানে আমি আরো 5টা অপশন পাবো। হুম তো কারেক্ট ক্লডে বেসিক্যালি এই সব এলএলএম গুলো মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো ক্লড ওপেন করলে আপনি দেখতে পাবেন ওখানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সিলেক্ট করারও অপশন আছে। আচ্ছা ক্লড ক্লড আমি কখনো ইউজ করে দেখিনি আর কি হ্যাঁ, ক্লড এখন পপুলার আস্তে আস্তে হচ্ছে জাস্ট বিকজ ওই যে ডিফারেন্স হচ্ছে রিটেলার স্টোর আর শপিং মল। আচ্ছা শপিং মল বেসিক ইজ বেসিক্যালি আ কালেকশন where I can get multiple option of same thing. হুম ওখানে প্যান্টালুন্সেও গার্মেন্টস সেল হচ্ছে, শপার স্টপেও সেল হচ্ছে, ডিফারেন্স ইজ দ্য প্রাইসিং। কিন্তু বাট ইউ হ্যাভ দ্য অপশন যে আপনি প্যান্টালুন্সে যাবেন না শপার স্টপে যাবেন না আদার্স কোনো ব্র্যান্ড শপে যাবেন। ক্লডেও হচ্ছে সেম জিনিস যে আপনি যখন কিছু একটা সার্চ করছেন whether you will use the Gemini model or you will use the OpenAI model or Claude itself একটা LLM মডেল প্রোভাইড করে, সেটা এরকম 6-7টা অপশন আছে। আর ক্লডের মডেল আবার কয়েকটা পার্টে ডিভাইডেড, ওয়ান ফর ডেভেলপার্স মানে যেটাতে কোডিং সাপোর্ট অনেক বেটার দেয়, ওয়ান ফর দ্য জেনারেল ইউজ। ক্লড ইজ এ প্রোডাক্ট অফ ইউজ এআই। ক্লডের মানে ক্লড এআই হচ্ছে ওটার নাম, টুলটার নাম, বাট ওটা এমনি গুগলে সার্চ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউজ এআই। আচ্ছা মানে চ্যাট জিপিটির মতো এখানে ওয়ার্ডটা হচ্ছে ইউজ এআই তাই তো? হ্যাঁ, চ্যাট জিপিটি যেমন ওপেন এআই। ওটা তো ক্লড মানে না না, ওপেন এআই তো হচ্ছে মডেল প্লাস অর্গানাইজেশন নেম। মানে ওপেন এআই এর চ্যাটবটটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, এখানে ইউজ এআই এর চ্যাটবটের নাম হচ্ছে ক্লড এআই। আচ্ছা ক্লড। ইউজ হুম তাহলে অ্যানথ্রোফবিক যেটা আছে ওটা হুম, অ্যানথ্রোফবিক বলে একটা আছে না? ওটাও আরেকটা এলএলএম মডেল। না ওটাই তো ক্লডের বোধ হয় না অ্যানথ্রোফবিক ক্লড? হ্যাঁ, না না, ওটা ওটা দিয়ে ওটাই ক্লডের পার্ট, কিন্তু জিনিসটা হচ্ছে যে ক্লড হচ্ছে এই মানে বেসিক্যালি ক্লড হচ্ছে এগুলোর কম্বিনেশন, আর আচ্ছা এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মডেল ফলো করে। কারণ ক্লডের ইউআইটাও অলমোস্ট চ্যাট জিপিটির মতো। আচ্ছা ক্লডের ইউআইটাও অলমোস্ট চ্যাট জিপিটির মতো। হ্যাঁ and they're in the same মানে একসাথেই বোধহয় স্টার্ট হয়েছিল দেন গট I mean two co-founder one হ্যাঁ co-founder probably left and like started Claude এরকম কিছু বোধহয় হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ। এর কারণে ক্লড এখন রিসেন্টলি ক্লড ইজ গেটিং পপুলার। হুম চ্যাট জিপিটিরও মডেল মানে ভার্সন আপডেট হচ্ছে নাও 5.5 প্রবাবলি অ্যাভেলেবল। হুম 5.5 ভার্সন ইজ অ্যাভেলেবল। আচ্ছা মানে হিউজ কিছু ডিফারেন্স নেই এখন দুটোর না মধ্যে। না না, হিউজ বিরাট ডিফারেন্স নেই, হিউজ বিরাট ডিফারেন্স নেই। সো দিস ওয়াজ ওয়ান অফ দ্য মডিউল অফ ইউর সিলেবাস। হুম Okay, infrastructure for AI models. So this is the entire part of the infrastructure for AI models. আমি এখানে জাস্ট একটা separator দিয়ে দিলাম। হুম This is one module. নেক্সট আমরা যে মডিউলটা নিয়ে নেক্সট করব, আমি মডিউলটা বলে দিচ্ছি। নেক্সট আমি যে মডিউলটা নিয়ে ডিসকাস করব সেটা বলে দিচ্ছি। এটা ছিল হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আর এরপরের মডিউলটা একটা আমরা এর পরের দিনে ডিসকাস করব, হচ্ছে অপটিমাইজেশন এন্ড ডিসিশন মেকিং ফর এআই। হুম ওকে, অপটিমাইজেশন এন্ড ডিসিশন মেকিং ফর এআই। তারপরে আছে ফেলিসিটেটিং ফেয়ার ইউজেবল ট্রাস্টেড গ্রিন এআই, ড্রাইভিং এআই ফর বিজনেস। ড্রাইভিং এআই ফর বিজনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওখানে এজেন্টিক এআই এর ব্যাপারগুলো আরো বেশি আসবে তাই তো? হ্যাঁ, এখানে বেসিক্যালি হচ্ছে ওই হাউ মিন্স
You will design and develop your strategy with the help of AI. More over like in a futuristic way. হ্যাঁ, মানে আগামী দিনে কি করে আমরা করবো এটাকে আর কি। কারেক্ট। কি কি মানে আপকামিং, কারণ এখন এই সিলেবাস বা মডিউলস অল আর অ্যাজাম্পশন বেসিক্যালি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এগুলো তো মানে আফটার 10 years probably will get a picture properly কি কারেক্ট, ব্যাপার যে মানে কতটা। এক্স্যাক্টলি কি কি হচ্ছে এখন হাইপে যা যা হয়ে যাচ্ছে সেটার উপর বেস করে চলছে, বাট হ্যাঁ, নট হ্যাঁ, নট এভরিথিং ইজ স্টেবিলাইজড। কারেক্ট, কারেক্ট। কারেক্ট। লাইক এখন তো লাইক অনেকে বলছিল যে মানে পিএইচডি ডিগ্রি যেটা আর কি, হুম, মানে উই ডোন্ট নো মানে পরবর্তীকালে পিএইচডি ডিগ্রি গুলো কি করে দেওয়া হবে আর কি। মানে সেটাই। রাইট নাও তো মানে এই মুহূর্তে যারা হয়তো মানে পিএইচডি মানে লাস্ট 2-3 বছরে ছিল, দে গট হিউজলি বেনিফিটেড সামহাউ। হ্যাঁ, এখন কিন্তু তো আগাম মানে ডিফারেন্ট এই এআই টুলস গুলো ইউজ করি দে আর প্রিপেয়ারিং দেয়ার থিসিস। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ। একটা দিয়ে বানাচ্ছে আর একটা দিয়ে হয়তো ওটাকে মানে যাতে ধরা না পড়ে সেটা মানে পলিশ করে নিচ্ছে আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো ইটস ইম্পসিবল টু লাইক ডিটেক্ট লাইক দ্যাট ওয়ে। হ্যাঁ, এখন এগুলো প্রত্যেকটা স্টেজে মাল্টিপল প্রিমিয়াম টুলস আছে। আর এখন হ্যাঁ, এই প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুলো বিশাল হাইফাই কিছু নয়। না, না, দে ওয়ান্ট টু ক্যাচ দ্য মার্কেট না। হ্যাঁ, বিশাল হাইফাই ওয়ান্স কিছু নয়। ম্যাক্সিমাম ওয়ান্স উই গেট 1000 হ্যাপেন রুপিস টু ইট। পার মান্থ, বা হ্যাঁ, এবার যে পিএইচডি করছে তার কাছে 1000 রুপি ইজ নট আ ম্যাটার। এক্স্যাক্টলি, তার হ্যাঁ। কাছে পিএইচডি ডিগ্রিটা ম্যাটার। হুম। আর ওয়ান্স পিপল গেট হ্যাবিচুয়েটেড দে ওন্ট এবল টু লিভ ইট না। মানে কারেক্ট। মানে মানে এগুলো ইউজ করা যখন শুরু করে দিলে আর লোকে গুগল ইউজ মানে এমনি গুগলে যেমন মানে ফট করে এখন লোকের গুগল সার্চ খুব একটা করে না আগের মতো আর কি। চ্যাট জিপিটিতে গিয়ে সার্চ করে। হ্যাঁ, যে কারণে এক্স্যাক্টলি। এখন গুগলের ওই এআই মোড লঞ্চ করেছে। হ্যাঁ, হ্যাঁ, বাট একটু কনফিউজিং মানে ওদের এআই মোড, জেমিনাই সবগুলো একই নাকি আলাদা? না, একটু আলাদা। হ্যাঁ, একটু আলাদা। জেমিনাই এর রেসপন্স আর এআই মোডের রেসপন্সটা একটু আলাদা। এআই মোডটা অনেক বেশি একটু রিয়ালিস্টিক মোডে, মানে ডিরেক্টলি কোয়েশ্চেনে একটু রিয়ালিস্টিক মোডে অ্যান্সার দেয়। আচ্ছা। একটা তো বাই ডিফল্ট গুগল সার্চ করলে প্রথমে একটা এআই ওভারভিউ দিয়ে দেয় এখন কিছু কোনো ব্যাপারে হ্যাঁ, আর কি। ওইটা একটা এআই ওভারভিউ দিয়ে দেয়, এবার ওখানেই যদি রিপ্লাই করেন তাহলে এআই মোড অ্যাক্টিভ হয়ে যায়। হুম। But I think very for a personalized reply or context, still ChatGPT is the best, I guess, right? হ্যাঁ, হ্যাঁ, টিল নাও। কারণ Till now. ক্লড বা এগুলো এখনো আন্ডার ডেভেলপমেন্ট, এগুলো এখনো নট হুম। স্টেবিলাইজড। চ্যাট জিপিটি অনেকগুলো মানে মডেল বেরিয়ে গেছে মার্কেটে, সেই 3 থেকে স্টার্ট হয়েছিল। হুম। মানে And sometimes actually মানে মানে আমি বিভিন্ন রকম ট্রাই করে দেখছিলাম। হুম। মানে